গুড্ডু শহর থেকে বাড়ি ফিরছে। তখন প্রায় 5টা বাজবে। সঙ্গে রাজু কাকি, পাণ্ডেবাবু, নরেশ সবাই একসাথে আছে। হঠাৎই পাণ্ডেবাবু বলে উঠল, তোমার ওই বুড়িকে জানো তো? ওই বুড়ির নজর যার ওপর একবার পড়ে তার কাশি থামে না। তোমরা না সবাই পাগল। তোমরা না দেখে এসব কিছু বিশ্বাস করে নাও। আমরা ওসব কিছু দেখিনি, তবে অনেক কিছু ঘটেছে। এই তো কদিন আগেই রামলালের ছাগলটা কিছু একটা দেখে নিজেই পুকুরে ঝাঁপ দিয়ে মরে যায়। এখন তাহলে ছাগলকেই জিজ্ঞাসা করতে হবে, তুমি যাকে দেখেছিলে সে ডাইনি ছিল? গুড্ডু শিক্ষিত, শহর থেকে বাড়ি ফিরে এসেছেন। তিনি এসব বিষয়গুলিতে হাসেন, কিন্তু সেই রাত্রেই গুড্ডুর হাসি অদৃশ্য হয়ে গেল। তখন রাতের বেলা। মধু গুড্ডুর ছোট বোন। রাতে ভাই বোন এক বিছানাতেই শুয়ে আছে। ভাই, আমি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি। এত রাতে একা যেতে হবে না, আমি যাচ্ছি তোর সাথে। তুমি ঘুমো ভাই, আমি শীঘ্রই ফিরে আসবো। বোনের আসার অপেক্ষা করতে করতে গুড্ডুর চোখে ঘুম চলে আসে। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বাড়িতে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। মধু, মেয়ে আমার, কোথায় গেলি রে মা? কোথায় গেলি? রাতে কেউ বুড়ির বাড়ির কাছে মধুকে দেখেছিলে? বলো বাবু, তুমি কি এখনো বলবে যে ওই বুড়ি ডাইনি না? যদি আমার বোনের সাথে কিছু ঘটে থাকে তবে আমি তোমার ঘরে আগুন লাগিয়ে দেব বুড়ি। গুড্ডু একা বুড়ির কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়। শুকনো ঝোপঝাড়, আঁকাবাঁকা গাছ এবং বাতাসে অদ্ভুত নীরবতা। গুড্ডু হাঁটতে হাঁটতে বুড়ির বাড়ির সামনে পৌঁছে যায়। বুড়ি, বেরিয়ে আসো। তুমি তুমি কি আমার বোনকে দেখেছো? বুড়িকে অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও কোনো উত্তর না পেয়ে কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করে যায়। কুঁড়ে ঘরের ভিতরে অন্ধকার, দেওয়ালগুলিতে অদ্ভুত চিহ্ন এবং ঘরের কোণে একটি ভাঙা আয়না। আয়নাটার কাছে গেল গুড্ডু। এ তো আমি, কিন্তু পেছনে কি এটা? তিনি দেখেন কুঁড়ে ঘরের মেঝেতে কিছু পড়ে আছে, মধুর চুড়ি এবং তার সাথে একটি তান্ত্রিক বই। এসব বই দেখেই ডাইনি ভাবা উচিত না। এমনটাও হতে পারে সে খারাপ না। গুড্ডুর হাতে মধুর চুড়ি ছিল এবং চোখে ভয়। বাড়ি কুঁড়ে ঘরে যা দেখা গিয়েছিল তা কোনো স্বপ্ন ছিল না। এবং যে বই, এতে কিছু লেখা ছিল যা হতবাক করার মতো ছিল। তুই তুই কোথায় ছিলি বাবা? তুইও আমাকে ছেড়ে চলে যাস না। মা, মধু কোথাও যায়নি। কেউ তাকে লুকিয়ে রেখেছে এবং তিনি আর কেউ নন, ওই বুড়ো মহিলা। এখন জল মাথার ওপরে, প্রথমে প্রাণী, তারপরে বাচ্চারা, এখন বাড়ির মেয়ে বউ। ওই ডাইনির ঘর পুড়িয়ে দাও, সেইখান থেকেই সবকিছু শুরু হয়েছে। প্রথমে তাকে জিজ্ঞাসা করুন, কারো কথা না শুনে এটি করা পাপ। গুড্ডু একা বুড়ির কুঁড়ে ঘরের কাছে যায়। এবার ভয় নেই, রাগ এবং প্রশ্নপূর্ণ।
বুড়ি একাই একটি গাছের নিচে বসে আছে। সত্যি করে বলুন তো, আমার বোন কোথায়? তোর বোন বেঁচে আছে, তবে এটা তোর বোঝাপড়া নয়। অজুহাত তৈরি করবেন না। আপনার বাড়িতে চুরি পাওয়া গেছে, আয়নাতে একটি ছায়া ছিল, আপনার ঘরের সবকিছুই ভয়ানক ছিল। ভয় ভয় তো তখন ছিল বেটা। এখন যেটা মানুষ অন্ধবিশ্বাস করছে, তুই কি দেখতে চাস? তাহলে দেখ আমার চোখে। গুড্ডু তার কথা মতো তার চোখে দেখে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। একটি শৈশবের ছায়া দেখায়, আগুন, চিৎকার, একজন মহিলা, ঝাঁকুনি ঝুড়ি। এসব এসব কি ছিল? যাই হোক না কেন, এইটাই সত্যি। আর তুই এই রাস্তায় চলে এসেছিস, এখন কত মৃত্যু দেখবি। গুড্ডু চলে যায়। তবে একটি জিনিস পরিষ্কার ছিল, এবং সেই সত্যটি এত সহজ না। কাকি, তুমি তো অনেক পুরনো। ওল্ড লেডি মানে ওই বুড়ি কি আসলেই ডাইনি? ওই বুড়ি ডাইনি নয়, অন্য কেউ, যিনি বুড়ির পিছনে সবাইকে বিভ্রান্ত করেছিল, এবং এখন আসল বিপদ ফিরে এসেছে। মানে? এর মানে যে মধুর জীবন কেবল ওই বুড়ি বাঁচাতে পারে, এবং তোমার খুব বেশি সময় নেই। রাজু কাকির কথা গুড্ডুর মনকে বিভ্রান্ত করছিল। তাহলে এখনো অবধি যে বুড়িকে ডাইনি ভেবে আসছি, সে ডাইনি না, সম্ভবত তার বোনের একমাত্র আশা ছিল। তবে যদি ওই বুড়ি ডাইনি না হয়, তবে আসল বিপদ কে? বহু বছর আগে একটি তান্ত্রিক এই গ্রামে এসেছিল, কালো জাদুর তান্ত্রিক। তিনি একটি নির্দিষ্ট মেয়েকে খুঁজছিলেন, যা একটি গ্রহ সহ একটি কুমারী মেয়ে। কুমারী? মধু? হ্যাঁ পুত্র, মধুর জন্মের সময় তার তালুতে একটি চক্র ছিল। গ্রামবাসীরা ভয় পেয়েছিল, তবে বুড়ির বিদ্যা তাকে বাঁচিয়েছিলেন। সেই দিন থেকেই তিনি সবার চোখে ডাইনি হয়ে ওঠেন। গুড্ডু বুঝতে পেরেছিল যে বুড়িকে ভুল বুঝে বুড়ির থেকে দূরে ছিলেন তিনি, অন্ধকারে ডুবেছিলেন। আসলে শত্রুকে শাস্তি দেওয়ার এখন সময়। বুড়ি, আমি এখন সত্য চাই। মধুকে বাঁচাতে আমার যা কিছু করতে হবে আমি তা করব। তুমি সত্যি দেখতে চাও? তবে প্রস্তুত হয়ে যাও। এবার ভয় ছাড়া তোমার সাথে কিছুই ফিরে আসবে না। আমি ভয় পাই না, শুধু আমার বোনকে চাই। বুড়ি উঠে আসে, তার লাঠিটি হাতে নেয় এবং একটি কুঁড়ে ঘরের পিছনে নিয়ে যায়। সেখানে একটি পুরনো কুয়া রয়েছে, যা অভিশপ্ত কুয়া নামে পরিচিত। এই সেই জায়গা যেখানে তান্ত্রিকের আত্মা বন্দি আছে। তিনি মধুর আত্মাকে বন্দি করেছে, কারণ তোমার বোন একজন গ্রহের চিহ্ন।
কিভাবে মুক্তি হবে তার? তন্ত্র মন্ত্র থেকে একটি উপায় আছে, তবে সেই দরজাটি খোলার সাথে সাথে পুরো গ্রামটি বিপদে পড়তে পারে। আমি প্রস্তুত। বুড়ি মাটিতে একটি তান্ত্রিক চিহ্ন তৈরি করে। 8টি প্রান্ত রয়েছে এবং গুড্ডুকে তার রক্ত দিতে বলে। রক্ত কেন? কারণ রক্ত নিজেই সম্পর্ক প্রমাণ করে এবং মন্ত্র বন্ধন করে। হঠাৎই মাটি কাঁপতে শুরু করে, অন্ধকার ধোঁয়া কুয়ো থেকে বেরিয়ে আসে এবং একটি গভীর ও ভয়ানক কণ্ঠস্বর। তুই আবার ভুল করেছিস। এখন এই ছেলেটিও বেঁচে থাকবে না। চুপ হয়ে যা বেটা, ফিরে আয়। যে আমার বোনকে নিয়ে গেছে তাকে আর শান্তিপূর্ণভাবে থাকতে দেব না। হঠাৎ করেই আধপোড়া লাশটি কূপ থেকে বেরিয়ে আসে। বুড়ি মন্ত্রপাঠ করে এবং গুড্ডু তার বোনের নাম ধরে ডাকে। মধু, তুই আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? যদি শুনতে পাস তাহলে ফিরে আয়। ভাই, গুড্ডুর চোখের সামনে ধোয়া, কুয়োর উপর সেই ছায়া এখন আকার নিতে শুরু করেছে। স্থির হয়ে আছে আধপোড়া শরীর, তবে চোখ পরিষ্কার। মধু, মধু, তুই তুই ভালো আছিস? চুপ হয়ে যা বেটা, ফিরে আয়। ওর আত্মা এখনো তান্ত্রিকের দখলে আছে, পুরোটা ফিরে আসেনি। বুড়ি দ্রুত মন্ত্র পড়ে। গুড্ডু সেই ছায়ার দিকে এগিয়ে যায়, তবে তারপরে খুব ভয়ানক আওয়াজ কুয়ো থেকে প্রতিধ্বনিত হয়। আর এটা যে একবার স্পর্শ করে সে ভস্ম হয়ে যায়। ধোঁয়া ফেটে বেরিয়ে আসে একটি বিশাল আকারের তান্ত্রিকের আত্মা। বুড়ি, তুই আবার আমার পথে এসেছিস। এখন এই ছেলে পালা তোর সাথে। আপনার মতো পিশাচের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। এবার আমি তোকে নরকে পাঠাবো। গুড্ডু হতবাক। বুড়ির চোখ লাল হয়ে গেছে। একটি লাল আগুন তার লাঠি থেকে বেরিয়ে আসে। তিনি সরাসরি তান্ত্রিক আত্মার মুখোমুখি হন। তুমি কি করছো? বলিদান দিতে হবে। আমি আগেও একবার এই তান্ত্রিককে আঘাত করেছিলাম, তবে তারপরে আমার মেয়েকে, আমার নিজের মেয়ে শেষ করেছে এই তান্ত্রিক। তোমার হ্যাঁ, ওই ব্যক্তি যার দেহটি গ্রামের শেষ সীমান্তে পাওয়া গিয়েছিল, প্রত্যেকে বলেছিল আমি ডাইনি, তবে আমি কারো রক্ত পান করিনি। আমি সবে মাত্র বাঁচিয়েছি। বুড়ি এখন মন্ত্রের শেষ পর্যায়ে। তান্ত্রিক বাতাসে ভেসে উঠে যায়, মাটি কাঁপছে, আকাশে বজ্রপাত হয়। তুই আমাকে এবার বেঁধে রাখতে পারবি না। এবার আমি তোর রক্ত পান করব। তো নিয়ে যাও আমার শেষ আক্রমণ। বুড়ি আকাশের দিকে লাঠি উঠায় এবং চারপাশে বিশাল আলো ছড়িয়ে পড়ে।
গুড্ডুর চোখ বন্ধ হয়ে যায়। মধুর চিৎকার করে বলল, ভাই, এবং সব কিছু শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর গুড্ডু উঠে পড়ল। তারপর ধোঁয়া, চারপাশে ধোঁয়া আছে। বুড়ির লাঠি ভেঙে গেছে। সে যেখানে ছিল কিছু ছাই এবং একটি লাল তাবিজ পড়ে রয়েছে। তুমি তুমি সত্যি রক্ষক ছিলে। ভাই, গুড্ডু পিছনে দেখে মধু দাঁড়িয়ে আছে, তবে দুর্বল কিন্তু জীবিত। তার চোখে জল এবং মুখে হাসি দুটোই আছে। মধু, তুই তুই কি সত্যি এসেছিস? আমি বলেছিলাম আমার ভাই যদি আসে তবে আমি অবশ্যই ফিরে আসব। বুড়ি আর নেই, তার লাঠি ভেঙে গেছে এবং যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে কেবল ছাই ছিল। তবে তান্ত্রিকের আত্মা এই পৃথিবী আর নেই। মধু, মধু, তুই ঠিক আছিস? তোর তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? খুব ভয়ানক ছিল। যে তান্ত্রিক আমাকে প্রতি রাতে ধরে রাখতো, কোনো এক মায়ের কণ্ঠস্বর ছিল যা আমাকে সচেতন রেখেছিল। গুড্ডু ছাই থেকে লাল তাবিজ উঠায়। তখনই মনে পড়ে বুড়ি বলেছিল যে এতে একটি গোপন শক্তি আছে। গুড্ডু তখনই তাবিজ খুলে ভিতরে একটি পুরনো পোড়া কাগজ রয়েছে। এতে কিছু লেখা আছে। পৃথিবী যাকে ডাইনি বলেছিল সে হলো গ্রাম রক্ষাকারী। আমার মেয়ের ত্যাগ এবং এখন আমার। এটি বুড়ি মায়ের হস্তাক্ষর। গুড্ডু এবং মধু গ্রামে সরাসরি ফিরে আসেন। মন্দিরের ঘণ্টা বেজে উঠেছিল। গ্রামবাসীরা চৌপালে বসে কথা বলছিল। বাতাসের পরিবর্তন হয়। সবাই শুনুন, শুনুন ওই বুড়ি কে ছিল। আপনারা সকলেই যাকে ডাইনি বলেছিলেন, তিনি আমার বোনের জীবন বাঁচিয়েছে। তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে। তাকে গালমন্দ এবং ঘৃণা। তবে আমরা শুনেছিলাম যে ও মহিলা বাচ্চাদেরকে নিয়ে যায়। সত্যিটা হলো তিনি বাচ্চাদের বাঁচাতেন। যারা মারা গিয়েছিল তারা তান্ত্রিকদের দ্বারা মারা গিয়েছিল। বাতাসের পরিবর্তন হয়। সবার চোখ ও মাথা নত করে। রাজু কাকিও ভিড়ের মধ্যে নীরব। আমরা আমরা একটি ভুল করেছি, একটি বড় ভুল।